হামাসের আরেক শীর্ষ কমান্ডার দেইফকে হত্যার দাবি ইসরায়েলের। কে হচ্ছেন নতুন নেতা? ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা। টিকতে পারবে কি তেল আবিব? যুক্তরাজ্যে মসজিদে হামলা কেন হলো, কারা চালালো? ভয় আতঙ্কে স্থানীয় মুসলিমরা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের আরেক শীর্ষ নেতা মোহাম্মদ দেইফকে হত্যার দাবি করল ইসরায়েল। ইসমাইল হানিয়াকে হত্যার একদিন পার না হতে ইসরায়েল জানালো গেল 13 জুলাই বিমান হামলা চালিয়ে খুন করা হয়েছে গোষ্ঠীটির সামরিক শাখার প্রধান দেইফকে। গেল 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন এই দেইফ। রাজনৈতিক ও সামরিক শাখার দুই প্রধানের মৃত্যুর পর গোষ্ঠীটির হাল কে ধরবেন? কার হাতে যাবে হামাসের নেতৃত্ব? বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার একদিন পার না হতেই এবার সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার দাবি করল ইসরায়েল। গেল 7 অক্টোবর ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দেখা হয় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ দেইফকে। ইসরায়েলের দাবি গেল 13 জুলাই গাজার খান ইউনিসে বিমান হামলায় দেইফকে হত্যা করা হয়। মোহাম্মদ দেইফ হত্যার বিষয়টি নিয়ে শুরুতে কোনো প্রতিক্রিয়া দেয়নি ফিলিস্তিনি নেতারা। পরে অবশ্য হামাস সদস্য ইজাত আল রাস্ক বলেন দেইফের মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এছাড়া তিনি বলেন সংগঠনটির কোনো নেতার মৃত্যুর তথ্য প্রকাশ্যে আনা মানে দলের নেতৃত্বে প্রভাব বিস্তার করা। ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় গেল কয়েক দশক ধরে মোহাম্মদ দেইফের নাম রয়েছে। এর আগেও বিভিন্ন সময় দেবকে হত্যার পরিকল্পনা করে ইসরায়েল। এক হামলায় দেব তার চোখও হারান। এমনকি 2014 সালে ইসরায়েলের বিমান হামলায় দেবের স্ত্রী এবং 2 সন্তানের মৃত্যু হয়। 1965 সালে জন্ম নেওয়া দেব গাজার বিভিন্ন সুড়ঙ্গের উন্নয়নে এবং বোমা বানানোর কাজ করতেন। খুব বেশি প্রকাশ্যে আসতেন না এই ফিলিস্তিনি নেতা। ইসমাইল হানিয়াকে হত্যার পর হামাসের রাজনৈতিক শাখার প্রধান কে হবেন সে প্রশ্নে দেব সহ বেশ কয়েকজন নেতার নাম ছিল। এখন মোহাম্মদ দেইফ মারা যাওয়ায় সামরিক ও রাজনৈতিক উভয় শাখার প্রধান কে হবেন বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা কল্পনা। জোর আলোচনা চলছে ফিলিস্তিনি গোষ্ঠীটির প্রধান হতে পারেন মারওয়ান ইসা, খালেদ মেশাল কিংবা ইয়াহিয়া সিনওয়ারের মধ্যে যে কেউ। এর মধ্যে এগিয়ে আছেন খালেদ মেশাল। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে হামাসের প্রয়াত নেতা ইসমাইল হানিয়াকে শোক আর শ্রদ্ধায় বিদায় জানালো ইরান। রাজধানী তেহরানে জানাজা পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইউনিভার্সিটি অব তেহরানে হানিয়ার জানাজায় অংশ নেন ইরানের মন্ত্রী পরিষদ আর সরকারের শীর্ষ কর্মকর্তা সহ হাজারো জনতা। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি জানাজা পড়ানোর পর হানিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন। এই আয়োজনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ছাড়াও লেবাননের হিজবুল্লাহ আর ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বুধবার তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যার শিকার হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া। প্রয়াত এই নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে জানা যায় আর তেহরানের রাজপথে নামে শোকার্ত লাখো জনতার ঢল। হানিয়ার কফিন বহন করা গাড়ির বহরে ফুলের শ্রদ্ধা জানান ইরানিরা। তার কফিন কাতারের দোহায় নেওয়ার পর শুক্রবার আবারও জানাজা শেষে সেখানেই দাফন করা হবে। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শপথে উপস্থিত থাকতে তেহরান সফরে গিয়েছিলেন হানিয়া। আর কড়া কথা নয়, হুমকি নয়, এবার হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 24 ঘন্টার কম সময়ে পরপর হামাসের 2 শীর্ষ নেতা ও হিজবুল্লাহর এক নেতা হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে উঠছে ভয়াবহ যুদ্ধের শঙ্কা। অন্য দেশে ঢুকে ইরান ও লেবাননে কিলিং মিশন চালানোকে যুদ্ধের পরিষ্কার উস্কানি বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রশ্ন উঠেছে, ইরান ও লেবানন ফ্রন্টে টিকতে পারবে কি ইসরায়েল? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসমাইল হানিয়া ও ফুয়াদ শোকরের হত্যাকাণ্ডের জেরে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে জ্বলে উঠতে পারে সর্বাত্মক যুদ্ধের আগুন। ইসরায়েল বিরোধী 2 সংগঠনের শীর্ষ নেতাদের গুপ্ত হত্যা এমন সময়ে ঘটল যখন গাজা ও লেবাননে স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর সাথে চলছে তেল আবিবের লড়াই। ইরান, লেবানন, হিজবুল্লাহ ও হামাসের চতুর্মুখী সশস্ত্র প্রতিরোধ শুরু হলে তীব্র আকার ধারণ করবে আঞ্চলিক সংঘাত। ইসরায়েলকে বাঁচাতে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি নেবে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। ইরানের রাষ্ট্রীয় অতিথি হয়ে আসা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে দেশটির অভ্যন্তরে। আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে এমন ঘটনা মেনে নেওয়া কঠিন। আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এরই মধ্যে হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
হানিয়া ও শোকরের হত্যার ধরন দেখে বিশ্লেষকরা মনে করছেন বিরোধী পক্ষের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের গোপনে সরিয়ে দেওয়ার পুরনো কৌশল কাজে লাগাচ্ছে ইসরায়েল। তবে দেশের সীমান্ত পার হয়ে লেবানন ও ইরানে আক্রমণ ভাবিয়ে তুলছে সবাইকে। এমন হামলার মধ্য দিয়ে তেল আবিব যেন পরিষ্কার বলতে চাইছে যুক্তরাষ্ট্রের আপত্তি পাত্তা না দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইসরায়েল। বিভিন্ন সময়ে গাজার স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেতাদের হত্যার হুমকি দিয়ে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গুপ্ত হত্যা চালিয়ে খুনও করা হয়েছে অনেক নেতাকে। কয়েক মাস আগে সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা তৈরি করেছিল ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। আন্তর্জাতিক হস্তক্ষেপ ও পশ্চিমা জোটের কারণে তখন ঠেকানো গিয়েছিল আঞ্চলিক সংঘাত। তবে এবার দুটি ভিন্ন দেশে ইরান সমর্থিত দুই সংগঠনের শীর্ষ নেতা হত্যা করার মাধ্যমে বেশ বড় ঝুঁকি নিল তেল আবিব। ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড ও লেবাননে ইসরায়েলি হামলার পর পরিস্থিতি কোন দিকে গড়াবে সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব না। ঘটনার প্রতিক্রিয়ায় আরও তীব্র হতে পারে গাজায় ইসরায়েলের আগ্রাসন। অন্যদিকে প্রতিশোধ নিতে ইসরায়েলি ভূখণ্ডে আরও বাড়তে পারে হিজবুল্লাহর হামলা। শুধু গাজা নয়, পশ্চিম তীর থেকেও ইসরায়েলে আক্রমণের চেষ্টা করবে প্রতিরোধ যোদ্ধারা। এমনকি বিদেশের মাটি থেকেও আসতে পারে এসব আক্রমণ। ইরানের মাটিতে হানিয়ার মতো অতিথি হত্যার জবাব কিভাবে দেবে ইরান, সেটার দিকে সতর্ক নজর রাখছে আন্তর্জাতিক মহল। দেশটি সরাসরি ইসরায়েলে হামলা চালালে প্রকাশ্যে চলে আসবে বহুদিনের চলমান ছায়াযুদ্ধ। সেই সাথে যুক্ত হবে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর ভূমিকা। এমন পরিস্থিতিতে বেপরোয়া হয়ে ওঠা দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েলের লাগাম টেনে ধরতে পারে যুক্তরাষ্ট্র। সেটা না করে নেতানিয়াহুর বাড়াবাড়ি প্রশ্রয় দিলে অচিরেই ভয়াবহ ঝড়ের মুখে পড়বে গোটা মধ্যপ্রাচ্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইরান ও ইসরায়েলের প্রতিনিধিদের ব্যাপক বাকযুদ্ধ চরম উত্তেজনা ছড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে। মধ্যপ্রাচ্যে ব্যাপক সহিংসতা ছড়ানোর আশঙ্কার বিষয়টি বৈঠকে আলোচনা হলেও যুক্তরাষ্ট্রের বিশ্বাস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এখনো সম্ভব। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চরম উত্তাপ ছড়ায় হামাসের ইসমাইল হানিয়া আর হিজবুল্লাহর ফুয়াদ শুকুরকে হত্যার ঘটনা। পাল্টাপাল্টি দোষারোপের হুমকিতে 2 ঘণ্টারও বেশি বাকযুদ্ধ চলে ইরান ও ইসরায়েলের প্রতিনিধির মধ্যে। এসব হত্যাকাণ্ডে ইসরায়েলকে দায়ী করে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ ও সামরিক আগ্রাসনের ভয়াবহ চিত্র তুলে ধরেন ইরান ও ফিলিস্তিনের প্রতিনিধিরা। ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার দাবি তুলেছেন ফিলিস্তিনের প্রতিনিধি ফেদা আব্দেল হাদি। জবাবে হিজবুল্লাহ ও হামাসকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে ইরানের বিরুদ্ধে মদদের অভিযোগ তুলেছে ইসরায়েল। উদ্বেগ জানিয়ে বক্তব্য দিয়েছেন যুক্তরাজ্য, চীন ও জাপানের প্রতিনিধি। অনিশ্চয়তা থাকলেও কূটনৈতিক তৎপরতায় পরিস্থিতি শান্ত করা সম্ভব বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রতিনিধি জোনাথন মিলার। এদিকে হানিয়াকে হত্যায় যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। চ্যানেল নিউ এশিয়া দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এ ধরনের কোনো হামলার পরিকল্পনার বিষয়ে জানত না যুক্তরাষ্ট্র। ইরানে গুপ্ত হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ জানাচ্ছেন বিশ্ব নেতারা। এর মধ্য দিয়ে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন তারা। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় টালমাটাল হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। এর কঠোর বদলা নেয়ার হুঁশিয়ারি দিচ্ছে ইরান, হামাস, হিজবুল্লাহ সহ প্রতিরোধ গোষ্ঠীগুলো। সার্বিক প্রেক্ষাপটে এই অঞ্চল সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এই ধরনের গুপ্ত হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীনের স্থায়ী প্রতিনিধি জানিয়েছেন, এই হত্যা গাজা ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার বিরুদ্ধে একটি অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড। অন্য দেশের সার্বভৌমত্বেরও লঙ্ঘন এটি। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্য যুদ্ধে উত্তাল হয়ে ওঠার আশঙ্কা জানাচ্ছে বেইজিং। এই ধরনের রাজনৈতিক গুপ্ত হত্যা অগ্রহণযোগ্য বলছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার পরিপন্থী। এতে এই অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ক্রেমলিনের। এদিকে এই হামলার চরম বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যাওয়া ইসমাইল হানিয়া তার দেশের একজন সম্মানিত অতিথি ছিলেন বলে উল্লেখ করেছেন তিনি। অতিথির ওপর এমন ভয়াবহ গুপ্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বলছেন খামেনি। এদিকে হানিয়াকে মার্কিন আধিপত্যবাদ ও ইহুদিবাদের বিরুদ্ধে অন্যতম মহান এক নেতা আখ্যা দিয়ে তার মৃত্যুর চরম বদলা নেয়ার হুমকি দিয়েছে লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েলকে এই হত্যাকাণ্ডের জন্য চড়া মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। তেল আবিবকে অবশ্যই এই বদলার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে তারা। হানিয়ার গুপ্ত হত্যাকে জঘন্যতম বলে অভিহিত করেছে তুরস্ক। এর জেরে পুরো মধ্যপ্রাচ্য যেন যুদ্ধের ভয়াবহতায় প্রবেশ না করে সে বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি হানিয়া হত্যাকাণ্ড গাজায় যুদ্ধবিরতির আলোচনা ব্যাহত করতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন দাবি করেছেন ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার ব্যাপারে ওয়াশিংটন আগে থেকে কিছুই জানত না, কোনোভাবেই এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে যুক্তরাষ্ট্র সে লক্ষ্যে চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইংল্যান্ডের সাউথপোর্টে শিশুদের নাচের কর্মশালায় হামলার ঘটনার পর হামলাকারীর পরিচয়কে ঘিরে সৃষ্ট গুজবে একটি মসজিদে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ একদল লোক। তাদের থামাতে গিয়ে আক্রমণের শিকার হয়েছে পুলিশও। এতে অন্তত ৩৯ জন পুলিশ আহত হয়েছে। দাঙ্গাকারীদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিস্তারিত মীর ফজলে রাব্বির রিপোর্টে। এক গুজব ঘিরেই শুরু হয় সহিংসতা। হামলা হয় মসজিদে, নাজেহাল করা হয় সাধারণ মুসলিমদের। মুসলিম এক তরুণের খুনের সাথে সম্পৃক্ততার গুজবে উগ্র ও ক্ষিপ্ত ডানপন্থীদের হামলার শিকার মসজিদ প্রাঙ্গণ। ঘটনার সূত্রপাত ২৯ জুলাই যুক্তরাজ্যের সাউথপোর্ট শহর। সেদিন শহরের হার্ট স্ট্রিটে ইয়োগা ও নাচের এক কর্মশালার আয়োজন করা হয়। ওই কর্মশালায় ১৭ বছর বয়সী এক তরুণ ছুরি নিয়ে হামলা চালায়। হামলায় আহত হয় আরও ৯ জন। আহতদের মধ্যে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হামলাকারী তরুণকে ইতোমধ্যে গ্রেফতার করা হলেও তার নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে শহরে গুজব ছড়িয়ে পড়ে যে হামলাকারী ওই তরুণ মুসলিম, আর এরপরই শুরু হয় বিপত্তি। পরদিন সন্ধ্যায় নিহতদের স্মরণে শোক মিছিল করে ঘটনাস্থলে যান হতাহতদের স্বজন ও সাধারণ লোকজন। তার কাছাকাছি ছিল একটি মসজিদ। হতাহত শিশুদের স্বজনদের শোক মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ পর একদল উগ্র লোক সেই মসজিদটিকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে তাদের উপর আক্রমণ করে হামলাকারীরা। পুলিশকে লক্ষ্য করে অজস্র ইট পাটকেল ও বোতল ছোড়ে তারা। এতে আহত হন অন্তত ৩৯ জন পুলিশ কর্মকর্তা। সে সময় পুলিশের একটি ভ্যানেও আগুন দিয়ে দেওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে এই দাঙ্গাকারীরা ইংলিশ ডিফেন্স লীগ নামের একটি উগ্র ডানপন্থী রাজনৈতিক দলের কর্মী ও সদস্য। এই দলটি এর আগেও মুসলিমদের লক্ষ্য করে একাধিকবার হামলা করেছে বলে উল্লেখ রয়েছে পুলিশের রেকর্ডে। হামলা পরবর্তী ভিডিওতে দেখা যায় কতটা সহিংস ছিল উগ্ররা। তাদের ছোড়া ইট পাটকেলের ধ্বংসযজ্ঞে ছেয়ে যায় সাউথপোর্টের শহরের রাস্তা। শান্তিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত সাউথপোর্ট এলাকায় এমন সহিংসতার ঘটনায় নিরাপত্তা নিয়ে এখন উদ্বিগ্ন স্থানীয় মুসলিমরা। আমি সত্যি এখন সাউথপোর্টে থাকতে অনিরাপদ বোধ করছি। এটি একটি শান্ত এলাকা ছিল। আমি কখনো সাউথপোর্টে সংঘর্ষ হতে দেখিনি, কিন্তু এখন আমি কেবল ভবিষ্যতের কথা ভাবছি। কি ঘটতে চলেছে জানি না। এমন পরিস্থিতি এখন আমাদের জন্য খুব বড় একটি সমস্যা তৈরি করেছে। দাঙ্গাকারীদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। তিনি বলেন, সাউথপোর্টের জনগণ এখন আতঙ্কের মধ্যে রয়েছে। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। যারা শোকার্ত জনগণের একটি শান্তিপূর্ণ কর্মসূচিকে সহিংস ও গুন্ডামিতে পরিপূর্ণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হার্ট স্ট্রিটের হামলা আসলে কে করেছিল সেটি এখনো জানায়নি পুলিশ। কোনো সুষ্ঠু তদন্তের আগেই শুধু একটি গুজবের জেরে ও উগ্র ডানপন্থীদের উস্কানিতে মুসলিমদের লক্ষ্য করে এমন হামলা নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। গুজবে গা ভাসানো এসব উগ্র জনগোষ্ঠী কোন পথে নিয়ে যাচ্ছে যুক্তরাজ্যকে, সেটিই এখন বড় প্রশ্ন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার টানতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইদানিং নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচিত করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জবাবে এটি ট্রাম্পের পুরনো কৌশল বলে মন্তব্য করেছেন কমলা হ্যারিস। ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোয় কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের এক অনুষ্ঠানে আসছে প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসের জাত নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি বলেন, এতদিন নিজেকে ভারতীয় বংশোদ্ভূত দাবি করে আসা কমলা রাজনৈতিক ফায়দা নিতে আচমকা নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে উপস্থাপনের অপচেষ্টায় নেমেছেন। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের হ্যারিসবার্গে অপর এক নির্বাচনী জনসভাতেও এই বিষয়ে বক্তব্য দেন। তিনি বলেন, 4 সপ্তাহ আগেও এই কমলাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অদক্ষ ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলা হয়েছে। বাইডেনের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে কমলা মিথ্যা বলে গেছেন বলে দাবি করেছেন ট্রাম্প। জবাবে কমলা বলেছেন, প্রতিদ্বন্দ্বীকে বিতর্কিত করার প্রবণতা ট্রাম্পের পুরনো কৌশল। টেক্সাসের হাডসনে এক অনুষ্ঠানে তিনি বলেন, এসব বিতর্কিত মন্তব্য বা প্রশ্ন উঠিয়ে ভোটারদের বিভক্ত করা যাবে না। ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থীর বিশ্বাস, বিতর্ক আমলে না নিয়ে ডেমোক্রেটিক পার্টিকে আসন্ন নির্বাচনে বিজয়ী করে রেকর্ড গড়বেন ভোটাররা। কেবল জুলাই মাসে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন 60,000-এরও বেশি সেনা হারিয়েছে। বুধবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি জানায়। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছে, নেদারল্যান্ডসের কাছ থেকে 6টি F-16 যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন। শীঘ্রই তারা এই মডেলের আরও বেশ কিছু যুদ্ধবিমান হাতে পাবে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে আরও শক্তিশালী অবস্থানে যাওয়ার দাবি করেছে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সব রণাঙ্গন থেকে পাওয়া হিসাব অনুসারে জুলাই মাসে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেনের 60,000-এর বেশি সেনা প্রাণ হারিয়েছে। পশ্চিম ও দক্ষিণ রণাঙ্গনে প্রাণহানি সবচেয়ে বেশি বলে জানিয়েছে তারা। বিবৃতিতে বলা হয়, 1 থেকে 5 জুলাইয়ের মধ্যে 9,875 সেনা হারায় ইউক্রেন। 6 থেকে 12 জুলাইয়ের মধ্যে 14,700, 13 থেকে 19 জুলাইয়ের মধ্যে 13,075 ও 20 থেকে 31 জুলাইয়ের মধ্যে আরও 23,610 ইউক্রেনীয় সেনার মৃত্যু হয় বলে দাবি মন্ত্রণালয়ের। এই পরিসংখ্যান অনুসারে দৈনিক গড়ে 2,000 করে সেনা হারিয়েছে কিয়েভ। এদিকে ইউক্রেন সম্প্রতি নেদারল্যান্ডসের কাছ থেকে 6টি F-16 যুদ্ধবিমান পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইম। শিগগিরই ডেনমার্ক তাদের F-16-এর আরেকটি বহর হস্তান্তর করবে বলেও জানিয়েছে পত্রিকাটি। বুধবার আরেক সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানায়, এরই মাঝে যুদ্ধক্ষেত্রে F-16 যুদ্ধবিমান ব্যবহার করছে কিয়েভ। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যতই সামরিক সহায়তা দিক, তাতে যুদ্ধ পরিস্থিতি বদলাবে না বলে জানিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এসব পদক্ষেপে উত্তেজনা বরং বাড়বে। পশ্চিমাদের সমস্ত সমরাস্ত্র বরাবরের মতোই ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। এদিকে দোনেস্কের পোক্রোভাস্কে রুশ বাহিনীর সাথে তীব্র লড়াইয়ের কথা জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।